হচ্ছে যে টোটাল পেমেন্টটাকে দুটো ভাগে ভাগ করে ফেলবো আমরা, একটা হচ্ছে লিগ্যাল পার্ট আর একটা হচ্ছে গিয়ে ভলেন্টারি পার্ট। অর্থাৎ যেটা আমরা লিগ্যালে আমরা আচ্ছা আপনাদের কাছে কি কারো কোনো এই বিষয়টাতে আইডিয়া আছে কিনা একটু বলেন তো আমাকে স্যার, হোয়াট ইজ কম্পেনসেশন এন্ড হোয়াট ইজ বেনিফিট? What's the difference between compensation and benefit? কম্পেনসেশন হচ্ছে আমার যেটা বাধা ধরা, যেমন ওভারটাইম হতে পারে অথবা আমার স্যালারিটা হতে পারে। আর Okay, বেনিফিটস awesome. হচ্ছে আমি এক্সট্রা যেটা পাচ্ছি, আমার আচ্ছা, ট্রাভেল অ্যালোয়েন্স, মানে ট্রাভেল অ্যালোয়েন্স না হোক বাট এক্সট্রা যে বেনিফিটটা পাচ্ছি। ওকে ওকে, গ্রেট গ্রেট। আর আর অন্যদের ক্ষেত্রে? ভাইয়া আর আমি জি কম্পেনসেশন হচ্ছে যেটা আমাদের শ্রম আইন বা শ্রম যে হচ্ছে যে শ্রম বিধিমালাতে হচ্ছে যে জিনিসগুলো উল্লেখ আছে সেগুলো হচ্ছে যে কম্পেনসেশন, আর এর বাইরে যদি কেউ এক্সট্রা কিছু দেয় সেটা হচ্ছে বেনিফিট। রাইট স্যার, মিরাজ স্যার আমার ট্রেনিং এর আগে করেছে, উনি রূপপুর পাওয়ার প্ল্যান্টে আছেন, উনি বেসিক্যালি ওনাকে নিউক্লিয়ার গায় বলতে পারেন, ঠিক আছে? সো দিস নিউক্লিয়ার গায় উনি আসলে আমার আগে ট্রেনিং করেছিল, এই জন্য উনি খুব আমি আপনাকে প্রায় সময় ডিস্টার্ব করে, যদিও মানে আমি এইটার ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু আপনার ট্রেনিং এর মাধ্যমে অনেক কিছু শিখতে দিলে জন্য হয়তো বা থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে গিয়ে, হ্যাঁ উনি রাইটলি বলেছেন যে আইনে যত ধরনের পেমেন্টের কথা বলা হয়েছে সবগুলো পেমেন্টকে আসলে আমরা কি বলবো, কম্পেনসেশন। আর আইনের বাহিরে যে বা যেগুলো আমরা একটা অর্গানাইজেশন থেকে আমরা দিয়ে থাকি সেটাকে আসলে বলা হচ্ছে বেনিফিট। সো কম্পেনসেশন এন্ড বেনিফিটের মধ্যে মোটা দাগের যে পার্থক্যটা সেটা হচ্ছে, কম্পেনসেশন আমরা আইন অনুযায়ী যেটা দেই একজন এমপ্লয়িকে সেটা হচ্ছে কম্পেনসেশন, এন্ড বেনিফিট ইজ যেটা হয় যে আইনের বাহিরে যে গিয়ে যে এক্সট্রা যে পেমেন্ট গুলো আমরা করে থাকি একজন এমপ্লয়িকে সেটা আসলে সেটাকে আমরা বলবো হচ্ছে বেনিফিট, ঠিক আছে? সো এই বিষয়টা গেল প্রথমত। এরপরে আসেন যে আমরা যখন পেরোল তৈরি করতে যাব তখন সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, ডিফাইনিং পে কম্পোনেন্টস, অর্থাৎ আমি যে একটা লোককে পেমেন্ট দিচ্ছি সেই পেমেন্টটা আসলে কিসের ভিত্তিতে দিচ্ছি, অর্থাৎ তাকে যে পেমেন্টটা আমি দিব সেই পেমেন্টটা আমি কিভাবে ডিফাইন করব, যে তার সাপোজ ধরেন আমরা প্রথমত যে জিনিসটা করতে যাই সেটা হচ্ছে যে একজন এমপ্লয়ি যখন জয়েন করে তখন তার স্যালারিটাকে আমরা ব্রেক ডাউন করে দিই, ব্রেক ডাউন করে তারপরে সেখান থেকে কি করি যে আমরা সেখান থেকে বেসিক বের করি, সেখান থেকে হাউস রেন্ট বের করি, সেখান থেকে ফুড অ্যালাউন্স বের করি, সেখান থেকে ট্রান্সপোর্ট অ্যালাউন্স বের করে থাকি, তাই না? এই ধরনের কাজগুলো করি। তাহলে এখন প্রথম বিষয়টা সেটা আসলে আমরা কিসের ভিত্তিতে করি, কিংবা আমরা ধরেন যে অনেক ক্ষেত্রেই কি করি যে স্যালারি যখন তৈরি করা হয় তখন সেক্ষেত্রে দেখবেন যে সেখানে বিভিন্ন ধরনের ব্রেকডাউন থাকে, সেখানে থাকে বেসিক স্যালারি থাকে, হাউস রেন্ট থাকে, কনভিন্স অ্যালাউন্স থাকে, এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স থাকে, তারপরে হচ্ছে গিয়ে মেডিকেল এক্সপেন্সেস থাকে, এই ধরনের বিষয়গুলি থাকে। তাহলে এটা আসলে আমরা কিভাবে করি বা এটার কোনো আইনি ব্যাখ্যা আছে কিনা আদৌ সেটা একটু আমাদের জানা দরকার। আসেন, প্রথম বিষয়টা হচ্ছে বাংলাদেশ ইনকাম ট্যাক্স রুলস যেটা আছে সেই রুলস অনুযায়ী গভর্নমেন্ট আমাকে বলে দিয়েছে যে তোমার স্যালারি কম্পোনেন্টকে তুমি ডিভাইড করতে পারো সর্বোচ্চ 5টা ভাগে। অর্থাৎ তোমার যে স্যালারিটা যেটা থাকবে সেই স্যালারিটাকে তুমি 5 ভাগে ডিভাইড করবে। নাম্বার 1 হচ্ছে বেসিক স্যালারি, নাম্বার 2 হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, নাম্বার 3 হচ্ছে গিয়ে কনভিন্স অ্যালাউন্স, নাম্বার 4 হচ্ছে এন্টারটেইনমেন্ট আর ফুড অ্যালাউন্স যেটাকে বলি আমরা সেটা, এবং আরেকটা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। এখন এটা গেল হচ্ছে কি আমাদের ইনকাম ট্যাক্স রুলস বলতেছে আমাদের এটা। আপনি বাংলাদেশে পিপিপি এই জিনিসটা শুনবেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যে বিষয়টা আছে, সেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আন্ডারে বাংলাদেশে দেখবেন যে অনেকগুলি প্রজেক্ট বর্তমানে হচ্ছে। আপনি দেখবেন যে আমাদের এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে একটা, হ্যাঁ এটা এই যে এই ধরনের বিভিন্ন ধরনের কি আছে যে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রজেক্ট হচ্ছে। তো এই প্রজেক্টের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই প্রজেক্টের জন্য কিন্তু আলাদা একটা স্যালারি স্ট্রাকচার গভর্নমেন্ট আমাদেরকে ঘোষণা করে দিয়েছে। আমরা কিন্তু চাইলেই মন গড়া ভাবে তাদের স্যালারিটা ব্রেক ডাউন করতে পারবো না। তাহলে এখন কথাটা হচ্ছে গিয়ে ওকে ঠিক আছে, আপনি যে ইয়েটা দিচ্ছেন, রেফারেন্সটা দিচ্ছেন, তাহলে সেটার ইয়ে কোথায়, যেটা হচ্ছে প্রুফ কোথায়? দেখেন বাংলাদেশ সরকার যেটা করেছে যে 2018 সালের 9 ডিসেম্বর তারিখে তারা বেসিক্যালি একটা গ্যাজেট প্রজ্ঞাপন শেয়ার করেছে, যে গ্যাজেট প্রজ্ঞাপনটাতে তারা বলেছে যে তুমি যদি এই ধরনের
পিপিপির আন্ডারে যদি কোনো প্রজেক্ট বাংলাদেশে করা হয়, সেই প্রজেক্টে যদি কোনো লোকবল তুমি নিয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এই গাইডলাইনটা ফলো করতে হবে। এবং এই রিক্রুটমেন্ট প্রসিডিওরের ক্ষেত্রে তোমাকে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে, যেগুলি তোমাকে ম্যান্ডেটরি ভাবে ফলো করতে হবে। সেটা গেল আমরা রিক্রুটমেন্টের ক্ষেত্রে। কিন্তু হোয়াট অ্যাবাউট স্যালারি এন্ড আদার অ্যালাউন্সেস? দেখেন এই যে এই জায়গাটা একটু সবাই চোখ রাখবেন এখানে। দেখেন এই জায়গাটাতে সরকার যেটা করেছে সেটা হচ্ছে পিপিপির আন্ডারে যে প্রজেক্টগুলি হবে বাংলাদেশে, সেই প্রজেক্টগুলির ক্ষেত্রে স্যালারির স্ট্রাকচারটা হবে এরকমের, অর্থাৎ বেসিক হবে 60%, আপনার হাউস রেন্ট হবে 30%, মেডিকেল অ্যালাউন্স হবে 5%, এবং এডুকেশনাল অ্যালাউন্স হবে হচ্ছে গিয়ে 5%। অর্থাৎ এই পদ্ধতিতে কি করতে হবে, যে আপনাকে একজন বা পিপিপির আন্ডারে যে প্রজেক্টের আন্ডারে যারা কাজ করবে তাদের সবার স্যালারিটার স্ট্রাকচারটা কি হবে, ঠিক এইভাবে করে আপনাকে ম্যান্ডেটরি ভাবে নির্ধারণ করতে হবে। এটার কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই। গেল আমার এই বিষয়টা। এরপরের বিষয়টা আসেন, যেটা হচ্ছে যে আমি যদি বাংলাদেশের মিনিমাম ওয়েজ যেগুলি আছে, আপনারা জানেন সবাই যে বাংলাদেশে বর্তমানে 42টা ইন্ডাস্ট্রিতে মিনিমাম ওয়েজ আছে। সবাই একটু স্ক্রিনের দিকে তাকান, আমি সবাইকে একটু লক্ষ্য করতে বলবো যে স্ক্রিনের দিকে তাকানোর জন্য। দেখেন এখানে বর্তমানে আমাদের দেশে টোটাল যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে টোটাল 42টা ইন্ডাস্ট্রির জন্য মিনিমাম ওয়েজ আছে। আমি আবার বলছি, বাংলাদেশে বর্তমানে 42টা ইন্ডাস্ট্রির জন্য আলাদা আলাদা ভাবে মিনিমাম ওয়েজ ঘোষণা করা আছে। এর মধ্যে যেটা হচ্ছে যে একদম রিসেন্ট যেগুলি আছে সেগুলি এখানে আছে। এবং আপনারা এখানে একটু লক্ষ্য করেন স্ক্রিনের দিকে, এখানে দেখতে পাচ্ছেন আপনি 12টা আমি আলাদা আলাদা করে দিয়েছি, ঠিক সেকেন্ড স্লাইডটাতে আমি 12টা দিয়েছি। তার মানে 12 এবং 12 প্লাস হচ্ছে 24, অর্থাৎ 24টা। তারপরেরটা হচ্ছে কি এখানে 36টা, এই যে দেখেন এখানে টোটাল 36টা আসলো, 3 12 36, আর ফাইনাল হচ্ছে কি আরো আছে 6টা। এই হচ্ছে কি টোটাল আমার 42টা ইন্ডাস্ট্রিতে মিনিমাম ওয়েজ আছে। এখন আপনাদের কাজ কি, পেরোলে যখন আপনি কাজ করবেন বিষয়টা মাথায় রাখবেন, আপনি যখন একসময় সিএইচআরও হবেন, বা আপনি যখন একসময় এইচআর অপারেশনস এর হেড হবেন, তখন কিন্তু আপনার এই জিনিসগুলি লাগবে। আপনি একটা ইন্ডাস্ট্রিতে চলে গিয়ে দেখবেন আমাদের ইন্ডাস্ট্রিতে কি হয়, একটা ইন্ডাস্ট্রির লোক অন্য একটা ইন্ডাস্ট্রিতে নিতে চায় না। এর কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে আমরা আসলে এক ইন্ডাস্ট্রির মানুষ অন্য ইন্ডাস্ট্রির খোঁজ খবর খুব একটা বেশি রাখি না। আপনাদের মধ্যে আমি বলতে পারি যে মোর দেন 90% লোক আছেন যারা জীবনে প্রথমে জানলেন আজকে যে বাংলাদেশে 42টা ইন্ডাস্ট্রির জন্য আলাদা আলাদা মিনিমাম ওয়েজ আছে। আপনারা শুধুমাত্র গার্মেন্টসটাই জানতেন যে 8,000 টাকা মিনিমাম ওয়েজ গার্মেন্টস এর জন্য, কিন্তু বাংলাদেশে আলাদা আলাদা 42টা ইন্ডাস্ট্রির জন্য আলাদা 42টা মিনিমাম ওয়েজ আছে। সর্বশেষ যেটা বাংলাদেশে পাস হয়েছে সেটা হচ্ছে মাত্র 2 দিন আগেই আমাদের বাংলাদেশে, আপনি জানেন যে চা বাগানের একটা মিনিমাম ওয়েজ এসেছে, যেটা প্রাইম মিনিস্টার ঘোষণা দিয়েছিলেন যে 170 টাকা মিনিমাম ওয়েজ ডেইলি, প্রতিদিন দৈনিক ভিত্তিতে সেইটাকে ফর্মালাইজ ভাবে পাস করে দেওয়া হয়েছে। তার মানে বাংলাদেশে যেটা হচ্ছে চা বাগান বর্তমানে এস্টাবলিশড একটা মিনিমাম ওয়েজ, এবং সেখানে মিনিমাম ওয়েজটাকে এভাবে করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ মিনিমাম ওয়েজ কত? সর্বোচ্চ মিনিমাম ওয়েজ হচ্ছে 17,900 টাকা। 100 মিল, অর্থাৎ আপনারা যেখানে কাঠ কাটা হয় সেই জায়গাতে হচ্ছে গিয়ে 17,900 টাকা। আমাদের কনস্ট্রাকশন অ্যান্ড উড যারা আপনারা রিয়েল এস্টেট সেক্টরে এখন আছেন তাদেরকে বলছি, রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু মিনিমাম ওয়েজ হচ্ছে 16,240 টাকা। আমাদের সিকিউরিটি সার্ভিস যারা প্রোভাইড করে তাদের জন্য 9,140 টাকা। রিরোলিং মিল যাদের জন্য হচ্ছে গিয়ে 10,650 টাকা। আমাদের ফার্মাসিউটিক্যালস আছে, ফার্মাসিউটিক্যালস হচ্ছে 8,050 টাকা। আমাদের প্লাস্টিক হচ্ছে গিয়ে 8,000 টাকা। আমাদের গার্মেন্টস 8,000 টাকা। আমাদের গ্লাস এন্ড সিলিকেট হচ্ছে গিয়ে 8,500 টাকা। সো এইভাবে করে। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে হ্যাঁ ঠিক আছে, আপনি যে কাজটা করবেন স্যার, আমি আপনাকে বলে দিচ্ছি, যদি ক্যারিয়ারে খুব বেশি এগিয়ে থাকতে চান অন্যদের থেকে, আমার একটা খুব ভালো টিপস আছে, সেটা হচ্ছে অন্যদের থেকে ইউনিক হওয়ার ক্ষেত্রে কিছু জিনিস, অল্প কিছু জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে কি আপনার কমিউনিকেশন স্কিল, যেমন আপনার যেটা হচ্ছে যে একটা মানুষের সঙ্গে যখন কথা বলার যে স্কিলটা আছে সেটা আপনার খুব ভালো থাকতে হবে, এবং ড্রাফটিং অ্যাবিলিটি খুব ভালো থাকতে হবে। এর বাহিরে এই এইচএস সেক্টরে কাজ করার জন্য কিছু ইউনিক নলেজ আছে যেগুলি সব মানুষের নেই। তার মধ্যে ধরেন এই যে জিনিসগুলি, এই যে আমি আপনাকে যে জিনিসগুলি ভেঙে 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 পড়াচ্ছি, এই ধরনের বিষয়গুলি আপনাকে আলাদা আলাদা ভাবে যদি আপনি মেমোরাইজ করে সুন্দর করে রাখতে পারেন, তাহলে এটা আপনার জন্য প্রচুর পরিমাণে কাজে দিবে। যে এটা আপনার ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে কাজে দিবে, কারণ আপনাকে একটা জিনিস ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশে নেক্সট, আমি ধরেন যে নেক্সট 20 ইয়ার্স এর মধ্যে, বা 20 ইয়ার্স না, নেক্সট 7 to 8 ইয়ার্স এর মধ্যে দেখবেন বাংলাদেশ আসলে বেসিক্যালি
পুরোটাই আসলে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হয়ে যাবে পৃথিবীর ক্ষেত্রে, যেমন চায়না এখন পৃথিবীর ক্ষেত্রে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব, এবং জিও পলিটিক্যাল কারণে আমরাও কি হবে একসময় ইন্ডাস্ট্রিয়াল হাব হয়ে যাব। এবং আজকেই দেখেন সরকার একটা ঘোষণা দিয়েছে পদ্মা ব্রিজের ওই পারে তারা আরো 6টা নতুন ইকোনমিক জোন ওপেন করবে। সো আপনি নাও ইউ আন্ডারস্ট্যান্ড দি গভর্নমেন্টের প্ল্যান ইজ ভেরি গুড, এবং তারা আসলে ওই অনুযায়ী করতেছে। দেখেন এখন কিন্তু পদ্মা ব্রিজের ওই পারে যে প্রোডাক্ট গুলি হবে সবগুলো আমাদের খুলনা পোর্ট দিয়ে বের হয়ে যাবে। আমার এই পাশে ডিপ সি পোর্টের জন্য আমাকে এখন আর শ্রীলঙ্কার প্রতি আমাকে থাকতে হবে না, চায়নার প্রতি ডিপেন্ডেন্ট থাকতে হবে না, আমরা এখান থেকে মিরেশ্বরাই থেকে চলে যাব। সো আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন যে আপনার ইন্ডাস্ট্রিতে কিন্তু নেক্সট টাইম আপনারা যারা কর্পোরেট বেসড ক্যারিয়ার চিন্তা করছেন, আসলে এরপরে দেখবেন যে অলমোস্ট কিছু সার্ভিস ইন্ডাস্ট্রি ছাড়া, এই যে ব্যাংক অ্যান্ড আদার্স এগুলি ছাড়া ম্যাক্সিমাম গুলোই চলে যাবে, আসলে সবাই ম্যানুফ্যাকচারিং এ চলে যাবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে আপনার ফ্যাক্টরি এমপ্লয়ি বেশি প্রয়োজন হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি যখন সিএইচআরও হচ্ছেন গ্রুপের, তখন দেখবেন ওই গ্রুপে হয়তো বা 50টা বা 60টা বা 10টা বা 20টা বা 30টা বা 40টা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিগুলি আপনার আন্ডারে ফাংশন করছে। এবং আপনি যদি ফ্যাক্টরি অপারেশন না বোঝেন, এন্ড অফ দ্য ডে কিন্তু আপনি সিএইচআরও হিসেবে যে সাকসেসটা, অর্থাৎ আমরা যেটা করি এইচআর রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখন সব থেকে বেশি এমফাসিস দেই হচ্ছে গিয়ে ওই সিএইচআরও সাহেব ইয়েটা বোঝেন কিনা, আমার ব্যবসাটা ভালোভাবে বোঝেন কিনা। যদি আপনি ব্যবসা না বোঝেন, এন্ড অফ দ্য ডে আসলে খুব একটা বেশি কাজে আসবে না, আপনি অন্যান্য নলেজ গুলি আপনি অ্যাপ্লিকেশনটা ঠিকভাবে করতে পারবেন না। সো এই জিনিসগুলি হচ্ছে কি আপনাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিয়ে রাখবে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে। আচ্ছা, এটা গেল। এরপরে আসেন যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম, সেটা হচ্ছে মিনিমাম ওয়েজ। মিনিমাম ওয়েজ যখন আপনি স্টাডি করবেন, বাংলাদেশে 42টা মিনিমাম ওয়েজ, এটা নিয়ে যখন আমি স্টাডি করতে গিয়েছি তখন আমি দেখেছি, দেখেন যে বেসিক স্যালারি আমাদের ইয়ের ক্ষেত্রে দেখবেন যে 40-60% এরকমের একটা রেঞ্জের মধ্যে ফ্ল্যাকচুয়েট করে মিনিমাম ওয়েজের যে বেসিক স্যালারি, সেটা হাউস রেন্টটা হচ্ছে গিয়ে 40-70% এর মধ্যে ফ্ল্যাকচুয়েট করে। তারপরে হচ্ছে কি আমার কনভিন্স অ্যালাউন্স যেটা আছে সেটা ফিক্সড, এবং মেডিকেল অ্যালাউন্সটা ফিক্সড পাবে। এবং দেখবেন মিনিমাম ওয়েজে গার্মেন্টস এবং প্লাস্টিক এবং এই ধরনের 3টা বা 4টা ইন্ডাস্ট্রি ছাড়া বাকি সবগুলিরই কম্পোনেন্ট দেখবেন স্যালারি কম্পোনেন্ট হচ্ছে 4টা। তো আপনি চাইলে এটাকে 5টা করতে পারেন, কিন্তু যাদের মিনিমাম ওয়েজ যাদের জন্য ফিক্সড, তাদেরটা কোনোভাবে আপনি ফ্ল্যাকচুয়েট করতে পারবেন না বা কমাতে বা বাড়াতে পারবেন না। এটা আপনাকে ম্যান্ডেটরি ভাবে কি করতে হবে, যে মাথায় রাখতে হবে। সো এই জিনিসটা আপনাকে লক্ষ্য করবেন যে আমাদের মিনিমাম ওয়েজের ক্ষেত্রে এইভাবে এটা করতে হবে। এটা গেল আমার মিনিমাম ওয়েজের ক্ষেত্রে কিভাবে করে আমি স্যালারিটা ডিজাইন করব সেটা। এবার আসেন যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোন, যেটাকে আমরা বলছি, আপনারা যারা ইপিজেড থেকে আছেন দেখবেন যে ইপিজেডে কিন্তু স্যালারি কম্পোনেন্ট 3টা। আমি আবার বলছি, ইপিজেডে স্যালারি কম্পোনেন্ট 3টা। অনেকের কাছেই এটা অবাক লাগতে পারে যে ভাই এটা কিভাবে। হ্যাঁ, ওনাদের যে স্যালারি মিনিমাম ওয়েজটা আছে সেখানে স্যালারি কম্পোনেন্ট হবে 3টা, এবং সেখানে বলা হয়েছে যে আপনার বেসিক স্যালারি যেটা হবে তার 50% হবে কি, যে হাউস রেন্ট। এখন দেখেন, এখন আমরা এটা তো মিনিমাম ওয়েজ নিয়ে কথা বললাম, মিনিমাম ওয়েজের বাহিরেও বিশাল বড় একটা পৃথিবী আছে আমাদের, যেখানে হচ্ছে আপনার এই অর্গানাইজেশন গুলি আমার অন্যান্য যে অর্গানাইজেশন, আপনারা যারা যেটা হচ্ছে যে মিড লেভেল ম্যানেজমেন্টে আছেন বা সিএক্সও লেভেলে আপনারা যারা আছেন, আপনাদের স্যালারিটা আসলে আমরা কিভাবে করে করব, যেটা হচ্ছে যে তৈরি করব, বা আপনার স্যালারিটার ক্ষেত্রে আপনার স্যালারি কম্পোনেন্ট গুলি আমরা কিভাবে ব্রেক ডাউন করবো, এটার ক্ষেত্রে যেটা হচ্ছে 2022 সালে আমাদের শ্রম বিধিমালা সংশোধন করে সরকার একটা গাইডলাইন দিয়েছে। সরকার বলেছে যে হ্যাঁ বাবা, তুমি যেটা করবে সেটা হচ্ছে যে মানুষটাকে যত টাকা স্যালারি দিচ্ছ না কেন, নো প্রবলেম, কিন্তু তোমাকে একটা মিনিমাম সিলিং মানতে হবে। সেটা হচ্ছে যে তোমার বেসিক স্যালারির 50% মিনিমাম যেটা হবে, যে তোমার গ্রস স্যালারির মিনিমাম 50% কি হবে, যে বেসিক স্যালারি হবে। অর্থাৎ আপনি এখন থেকে যে গ্রস স্যালারিটা কেউ ধরেন আপনি 100K দিচ্ছেন, এই 100K এর অর্ধেক মানে 50% আপনাকে কি করতে হবে, যে ম্যান্ডেটরি ভাবে আপনাকে বেসিক হিসাবে দিতে হবে, এবং এর কম দেয়া যাবে না। আপনি চাইলে এর থেকে বেশি দেন, নো প্রবলেম, এর থেকে কম দেয়া কোনোভাবেই যাবে না। এটা কোথায় বলা আছে, সবাই একটু স্ক্রিনের দিকে তাকাবেন, এখানে বলা আছে আরো শর্ত থাকে যে যেই সকল ক্ষেত্রে সরকার ঘোষিত কোন ন্যূনতম মজুরি প্রযোজ্য নয়, সেই সকল ক্ষেত্রে শ্রমিকের মূল মজুরি সাকুল্য মানে মোট মজুরির 50% কম হইবে না। তার মানে আপনার এখন আর বেসিক স্যালারিটা গ্রস স্যালারির 50% কম হবে না, হয় এটা 50% হবে অথবা এর বেশি হতে পারবে, কিন্তু কম হওয়ার কোনো সুযোগ আর আপনাদেরকে সরকার দিচ্ছে না। ঠিক আছে, আমি আপনাদেরকে বিষয়গুলি বোঝাতে পারলাম কিনা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, এতটুকু যতটুকু আমি পড়েছি এখন পর্যন্ত এটার মধ্যে কারো প্রশ্ন আছে কিনা, থাকলে একটু বলেন। স্যার
স্যার এই যে হচ্ছে 42টা ইন্ডাস্ট্রিতে মিনিমাম ওয়েজেস আছে, এটার কথা যেটা বললেন যে এই মিনিমাম ওয়েজেস কে আর হচ্ছে ব্রেকডাউন করা যাবে না, তার মানে না, হচ্ছে মিনিমামটাই তাদের এটাকে বেশি। রাইট না, এটাকে অলরেডি সরকার ব্রেকডাউন করে দিয়েছে। যারা মিনিমাম ওয়েজের আন্ডারে আছে, ঠিক আছে, তাদেরটা সরকার অলরেডি ব্রেকডাউন করে দিয়েছে। এটার আপনি ভিন্নভাবে কোনো কিছু করতে পারবেন না, অর্থাৎ এটার কোনো চেঞ্জ করার কোনো সুযোগ আপনাকে সরকার রাখেনি। আমি সাপোজ ধরেন এই যে অ্যালুমিনিয়াম যেটা আছে, অ্যালুমিনিয়ামের মিনিমাম ওয়েজ এই যেভাবে করে ব্রেকডাউন করে দিয়েছে সরকার। দেখেন এখানে সরকার অলরেডি ব্রেকডাউন করে দিয়েছে যে কোনটা কোন কম্পোনেন্ট কতটুকু হবে। হ্যাঁ, আপনি চাইলে হঠাৎ করে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, ওকে চিকিৎসা ভাতা এত কম দিচ্ছে, আমি অন্য একটা জায়গা থেকে কেটে এনে এটা রিভাইজ করে দেই। সরি, ইউ ক্যান নট ডু দ্যাট। আপনাকে এই জিনিসটা করার রাইট আসলে আইন থেকে দেওয়া হয়নি। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? সো মিনিমামটাই হচ্ছে সরকার ওদের গ্রসটা হিসাব করে দিয়েছে। রাইট, রাইট, এটাকে ব্রেকডাউন করে সরকার এটা ঠিক করে দিয়েছে। এবং দেখেন প্রত্যেকটা মিনিমাম ওয়েজ, এটা শুধু তা না, আপনাকে আমি যদি দেখাই একটা একটা করে, আমার কাছে আরেকটা আপনাকে যদি আমি দেখাই, সেটা হচ্ছে যে বিস্কিট বেকারি অ্যান্ড কনফেকশনারি যেটা আছে, এই দেখেন এখানেও সেম জিনিসটা এভাবে করে দেয়া আছে। দেখেন এই যে, দেখতে পাচ্ছেন? এই দেখেন এখানে সুন্দর করে ব্রেকডাউন করে দেয়া হয়েছে। জি হ্যাঁ, ভাই সরি বলেন। ফর ইন্টারাপ্টিং, মানে আমি কি চাইলে বেশি Yes. দিতে পারবো? আপনি চাইলে বেশি দিতে পারবেন, দ্যার ইজ নো প্রবলেম যে আপনি তাকে বেশি দেন, নো প্রবলেম। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনার এই যে কম্বিনেশনটা আছে, এই যে এই পার্সেন্টেজটা আছে, এটাকে আপনি ইয়া করতে পারবেন না, যেটা হচ্ছে যে কোনোভাবে ভায়োলেট করতে পারবেন না। বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, ওই যে যেটা বললেন যে যেটা মিনিমাম ওয়েজের আন্ডারে না, সেখানে হচ্ছে সেসব এমপ্লয়ীদেরকে হচ্ছে গ্রস স্যালারির 50% বেসিক স্যালারি দিতে হবে, তাই তো? এইভাবে কাউন্ট হবে। রাইট। আচ্ছা, ঠিক আছে। যেখানে বলা আছে সেখানে হচ্ছে সেটা কোথায় বলা আছে, একটু আমাকে এটা আরেকবার দেখাবেন? এই যে এটা অলরেডি স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, যেটা এই ধরনের মিনিমাম ওয়েজ গুলি আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেই ইন্ডাস্ট্রির মিনিমাম ওয়েজটা নিলে তাহলে দেখতে পাবেন যে এখানে কোন কোন এমপ্লয়ীদের এই ইয়াটা আছে, এইভাবে করে দেয়া আছে, ঠিক আছে? না, ওদের আমি বাদ দিয়ে বলতেছিলাম বাকি সব। যেখানে মিনিমাম ওয়েজ, স্যার যেখানে মিনিমাম ওয়েজটা বলা নাই, সেটা যে দেখালেন না একটু আগে, এটা কত ধারাতে বলা আছে সেটা বলতেছি আর কি। ওই যে গ্রস আচ্ছা, স্যালারি ও 50% এটা দেওয়া হবে। কোথায় বলা আছে? এটা বলা আছে হ্যাঁ, আমাদের শ্রম বিধিমালার 111-তে বলে দেয়া আছে। এই যে শ্রম বিধিমালা 2015 যেটা আছে, এটার 111 নম্বরে একটা সংশোধনী নিয়ে আসা হয়েছে। সেই সংশোধনীর কপিটা আমি আপনাকে এখন দেখাচ্ছি এখানে। আচ্ছা ঠিক আছে। What about the food industry? ভাইয়া, Food industry টা কি বিস্কিট বেকারি কনফেকশনারি মধ্যে আসবে? সেলিম ভাই, এইটার মধ্যে সব পড়বে না, যতটুকু পড়ে আর কি। কনফেকশনারির মধ্যে ওই যে বিস্কিট পড়বে ভাইয়া, তারপর হচ্ছে বেকারি যে আইটেম, বাংলাদেশে যতগুলি বেকারি আছে তাদের, কনফেকশনারি আইটেমের মধ্যে বেভারেজ পড়ে যায়, এগুলি আসবে। সো আর হচ্ছে রেস্টুরেন্টে আলাদা, রেস্টুরেন্ট। মিল্কটা কোথায় যাচ্ছে? মিল্ক, বুঝিনি ভাইয়া। বললাম মিল্ক ইন্ডাস্ট্রিটা তাহলে কোথায় যাচ্ছে? ভাইয়া মিল্ক ইন্ডাস্ট্রি নেই এটার মধ্যে ভাইয়া। আপনাদের আরলা ফুড এটার মধ্যে পড়বেন না ভাইয়া। আপনাদের জন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যদি কোনো অ্যাডাল্ট বা অ্যাডোলসেন্ট আনস্কিলড ওয়ার্কার কেউ নিয়োগ করে, তাহলে তাদের মিনিমাম ওয়েজ 3000 টাকা দেওয়ার কথা বলা আছে আমাদের। এটা হচ্ছে 2012 সালে একটা গ্যাজেট প্রজ্ঞাপন সরকার করেছে, ইউনিভার্সাল গ্যাজেট প্রজ্ঞাপন, যেটা এই ইউনিভার্সালটার ক্ষেত্রে এই যে এখানে বলে দেয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে, 2012 সালে ডিসেম্বরের 5 তারিখে এটা আসলে বেসিক্যালি পাবলিশ হয়েছে। তাহলে আমি যদি মানে অ্যাডাল্টের জন্য চিন্তা করি, মিল্ক ইন্ডাস্ট্রি, তাহলে আমি কোনটার মধ্যে নিব? মিল্ক ইন্ডাস্ট্রি পড়বে না ভাইয়া, এগুলি একটার মধ্যে ভাইয়া। তাহলে এটার কোনো মিনিমাম করা নেই। আপনার জন্য মিনিমাম হয়েছে 3000 টাকা ভাইয়া, বুঝতে পেরেছেন? স্যার আমি বলতে চাচ্ছি আমাদের গার্মেন্টস সেক্টরে যেমন ট্রান্সপোর্ট, মেডিকেল, ফুড বাদ দিয়ে আমরা 1.5 দিয়ে ভাগ দেই, তাহলে বিস্কিট, স্পিনিং মিল আরো যা দেখাইলেন, বাকি 41টা বা 40টা, ওখানে কি 1.5 দিয়ে ভাগ দিয়ে বের করা হয়? সবগুলো 1.5 হবে না, কেউ 1.3 দিয়ে দিচ্ছে, কেউ 1.4 দিয়ে দিচ্ছে, কারণ এক এক ক্ষেত্রে পার্সেন্টেজটা এক রকমের। কোনটায় দেখবেন যে 58%, কোনটাতে হচ্ছে 60%, কোনটায় হচ্ছে গিয়ে 40%। তো সেক্ষেত্রে সেটা ওই ইন্ডাস্ট্রির উপরে নির্ভর করবে। বলেন, ওটা কি গেজেটে লেখা আছে 1.3 1.4? ওটা কি গেজেটে লেখা আছে? লুৎফর স্যার, এটা এভাবে কোথাও লেখা থাকে না। এটা বেসিক্যালি একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু, যেটা বের করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে এইটা।
বুঝতে পেরেছেন? যে আপনি জি, যে জি, এক জি। জায়গায় গেলে 1.3 দিলে আপনার যেটা হচ্ছে যে একটা পার্সেন্টেজ বের হবে, 1.5 দিলে একটা পার্সেন্টেজ হবে, 1.4 দিলে একটা পার্সেন্টেজ হবে। এটা একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু। এটা আপনি আপনার মতো করে ম্যাথমেটিক্যাল ভ্যালু দিয়ে বের করে নেবেন, আর কিছুই না। বুঝতে পেরেছেন? জি জি বুঝতে পারছি। আচ্ছা জি। কমল ভাই, ধরেন একটু আগের মধ্যে আলোচনা করছিলাম 50% বেসিক, হ্যাঁ এটা কি সব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে? সকল ইন্ডাস্ট্রি আপনারা এই মিনিমাম ওয়েজের বাহিরে যত কর্মী থাকবে, সাপোজ ধরেন আপনি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন বা একটা সিমেন্ট ফ্যাক্টরির মিনিমাম ওয়েজ এখন তৈরি করার কাজ চলতেছে, বুঝতে পেরেছেন? সো ধরেন আপনি সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করেন, সো সিমেন্ট ফ্যাক্টরির যে ওয়ার্কার যাদের কথা বলা আছে তারা বাদ দিয়ে বাকি সবাই কি হবে, যে আপনার বেসিকটা তাদের ম্যান্ডেটরি ভাবে 50% দিতেই হবে। মানে এটা হচ্ছে লাস্ট সংশোধনীর পর থেকে অ্যাপ্লিকেবল হচ্ছে। রাইট ভাইয়া, লাস্ট যে সংশোধনী 2022 সালে হয়েছে তারপর থেকে আপনাদের যেমন স্যালারিটাকে এইভাবে করে ডিজাইন করতে। স্টিল ইন্ডাস্ট্রিতে আছি, হ্যাঁ। সো আমাদের এখানে ধরেন আমাদের যেটা বলছে 50%, তার নিচের বেসিক আমরা দিচ্ছি। আমি বিএসআরএম এ আছি, বিএসআরএম স্টিলস। বিএসআরএম, আচ্ছা আপনি হচ্ছে রিরোলিং মিল তাহলে ভাইয়া। আপনি জি। রিরোলিং মিলে যেটা হচ্ছে, রিরোলিং মিলে যেমন হবে, দাঁড়ান একটা মিনিট আমি একটু দেখাই আপনাকে। রিরোলিং মিল, এই যে রিরোলিং মিল, একটা মিনিট, এই যে রিরোলিং মিলে যেটা আছে ভাইয়া, আপনার এখানে এই যে টার্নার, তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, তারপরে হচ্ছে কি হুকম্যান, এই ধরনের এই যে এখানে যে মানুষগুলোর পদবি দেয়া আছে, এর বাহিরে যারা আছে এরা সবাই কোথায় চলে যাবে ভাইয়া? এরা সবাই চলে যাবে ওই যে আপনার 50% এর ঘরে চলে যাবে। আর এখানে যারা আছে তারা এখানে যেটা বলা আছে সেটাই আপনাকে হুবহু ফলো করতে হবে। বুঝতে পেরেছেন? বুঝতে ভাই এটা পেরেছি। কি গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও হবে এটা 50%? গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হবে ভাইয়া। ওই যে বললাম না, মিনিমাম ওয়েজের মধ্যে যে লোকগুলি কভার করবে না, সাপোজ ধরেন আপনার সুপারভাইজার তো মিনিমাম ওয়েজে কভার করছে না, আপনার কোয়ালিটি ম্যানেজার, আপনার ফিনিশিং ম্যানেজার, আপনার যেটা হচ্ছে ফ্লোর ইনচার্জ, নো ওয়ান গানা বি কাভার্ড বাই দিস, তাই না? সো এই যে লোকগুলি কভার করবে না তারা সবাই ওই 50% এর ইয়েতে চলে যাবে। জি 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 ভাই বুঝতে পারছি। আচ্ছা স্যার ঠিক আছে? আরেকটা কোশ্চেন, জি স্যার আরেকটা কোশ্চেন। জি স্যার জি। যাদের গেজেট নাই তাদের বলা হয়েছে যে বেসিক্যালি 50%, তাহলে স্যার বাকি হাউস রেন্ট, মেডিকেল ওগুলো আমরা কোন রেশিও আকারে বার করবো? ওগুলো ওটা কি আপনার মতো করে আপনি করবেন, ওটা স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে, ওটা Depends আপনি on আপনার মতো policy? করে, ডিপেন্ডস অন পলিসি, রাইট? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শুনেন, একটা জিনিস হচ্ছে কি, আপনাকে তো 50% আলাদাই করে দিল গ্রসের, তাই না? গ্রসের 50% যখন আলাদা করে দিল, তারপর আর বাকি 50% কে আপনি কতটাই বা ভাঙবেন বলেন? আপনি 4টা কম্পোনেন্টে 50% ভাগ করবেন, তো ওটা বোঝাই যায় যে প্রিডিক্টেবল অ্যামাউন্ট, যে কতটুকু আপনি সর্বোচ্চ দিতে পারবেন। এখন ধরেন আপনি যদি 40% হাউস রেন্ট কখনোই দিতে পারবেন না, পারবেন? কোনোভাবে সম্ভব না। আপনাকে যেটা হবে যে 20% বা 30% সর্বোচ্চ আপনি দিতে, আর বাকি 20% হচ্ছে অন্য যে কম্পোনেন্ট গুলি আছে সেখানে আপনাকে দিতে হবে। সো ওই জন্য একটা জায়গাতে ভেঙে দেওয়া হয়েছে, বাকিটা আপনাকে ফ্রিডম দিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? স্যার আমার একটা প্রশ্ন আছে। জি স্যার বলেন। স্যার বলতে চাচ্ছিলাম, আমাদের এখানে আমি একটা ট্যানারি সেক্টরে আছি, একটা ফরেন ট্যানারি। তো এখানে ট্যানারি সেক্টর ন্যূনতম গ্যাজেট আছে, ন্যূনতম গ্যাজেটের বলা হচ্ছে যে আমরা বেসিক থেকে গ্রস থেকে হাউস রেন্ট এবং মেডিকেল বাদ দিয়ে যেটা আসে ওইটার 1.7 দিয়ে ভাগ করে বেসিক আসে এবং 70% আমাদের হাউস রেন্ট, ঠিক আছে? এটা আমরা ওয়ার্কারদের এখন ক্ষেত্রে করে থাকি। রনি স্যার, আপনি খুব সম্ভবত বে ট্যানারিতে আছেন কিনা আমি শিওর না, কারণ আমি হেমায়তপুর তো এখন রাইট স্যার, ট্যানারি। আমি বে ট্যানারি, রাইট, আমি বে ট্যানারি একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, সিমোনা ট্যানিং ইনকর্পোরেশন, চায়না কোম্পানি এটা স্যার। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, যেটা হচ্ছে এই যে আপনাদের ট্যানারি তো আমি রিসেন্টলি অডিট করেছি, ওদের গ্যাপ অ্যানালিসিস করেছি। স্যার সো এলডব্লিউজি এর জন্য, সো এলডব্লিউজি গ্যাপ অ্যানালিসিস করে গিয়ে আমি দেখেছি যে আসলে অবস্থা ভয়াবহ অবস্থা আপনাদের ট্যানারি ইন্ডাস্ট্রির। বুঝতে পেরেছেন? So, আপনারা যারা ট্যানারিতে করছেন কাজ, তারা মিনিমাম আপনাদের কিন্তু একটা ইয়ে আছে, এমওইউ আছে ট্যানারির জন্য, ইয়ের হ্যাঁ। সঙ্গে, এই যে ইউনিয়নের সঙ্গে আপনারা ওটাতে কিন্তু কম করা আছে। আর আপনাদের মিনিমাম ওয়েজ যেটা ট্যানারির, সেটা হচ্ছে যে এই যে এখানে হ্যাঁ, মিনিমাম এই যেটা ফলো করছি ফ্রম জুলাই 23 থেকে স্যার। এটা আমরা রাইট follow করছি, এটা জুলাই থেকে আমরা শুরু করেছি স্যার। হ্যাঁ, তো এখানে যেটা আসতেছে স্যার, যারা গ্যাজেটেড ডেজিগনেশন তাদেরকে আমরা এইভাবে দিচ্ছি। এখন বলতে চাচ্ছি যারা স্টাফ আছে, অফিস স্টাফ, নন ম্যানেজমেন্ট স্টাফ,
তাদের ক্ষেত্রে স্যালারি ব্রেকডাউনের কোনো রুলস আছে কিনা, নাকি গেজেটে এখানে যেভাবে বলা আছে আপনার কনভেন্সের জন্য 600, মেডিকেলের জন্য 1000, এটা না, রেখে অফিস অন্য স্টাফদের জন্য এটা না ভাইয়া, অফিস স্টাফদের জন্য এটা না। অফিস স্টাফরা আপনার যেটা করবেন, প্রথমে স্যার। গ্রসটাকে আপনি 50% ভাগ করে আপনি বেসিক করে দিবেন, আর বাকিটা আপনার মনের মতো করে সাজাবেন। এই যে ওয়ার্কারের যেটা আছে এটা স্যার। আপনার জন্য অ্যাপ্লিকেবল না, ঠিক আছে? স্যার এটা করতে গেলে আমার একটা স্ট্রং রেফারেন্স লাগবে, কাইন্ডলি যদি একটু সহযোগিতা করেন কোন রেফারেন্সটা আমি স্ট্রং রেফারেন্স এইটাই স্যার। এই যে দেখেন এখানে বলাই আছে, কি বলেছে দেখেন, তবে শর্ত থাকে যে যে সকল ক্ষেত্রে সরকার ঘোষিত কোনো ন্যূনতম মজুরি প্রযোজ্য নয়, তাহলে আপনার যে এইচআর ম্যানেজার সাহেব তার জন্য কি আপনার মিনিমাম ওয়েজ প্রযোজ্য? না না স্যার, নাই। নাই। তাহলে সেক্ষেত্রে কি বলেছে, সেই সকল ক্ষেত্রে শ্রমিকদের মূল মজুরির অর্থাৎ সাকুল্য বা মোট মজুরির 50% এর কম হইবে না। তাহলে সেক্ষেত্রে কি বলেছে যে মূল মজুরি এটার কম হবে না। এই তো স্ট্রং রেফারেন্স, এর থেকে আর স্ট্রং কি লাগবে আপনার স্যার? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কনফিউশন ছিল আমার, গতদিন এটা আলোচনা হচ্ছিল যদিও, স্ট্যাম্প ডিডাকশনটা। তো এখানে এখন ওয়ার্কারদের স্ট্যাম্প ডিডাকশনটা স্যার কত হবে, এবং এটা ইয়েভাবে স্ট্যাম্প ডিডাকশন কখনোই স্যালারিতে হবে না। স্ট্যাম্প ডিডাকশন কখনোই স্যালারিতে হবে না। এটা বেসিক্যালি আপনি এমপ্লয়িকে বেতন দেওয়ার পরে ওর কাছ থেকে 10 টাকা আদায় করে নেবেন, যে ভাই তোমাকে 10 টাকা আমাকে দাও। এই 10 টাকা আপনি শুধুমাত্র ওর কাছ থেকে নিয়ে আপনার কাছে আপনি একটা স্ট্যাম্প কিনে ওটা ওখানে লাগিয়ে তারপর ওকে সিগনেচার করে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু কখনোই okay, স্যালারিতে স্ট্যাম্প ডিডাকশন করা যাবে না। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আরেকটা, যে ক্ষেত্রে আমরা ব্যাংকে যাদেরকে দিচ্ছি তাদের কি স্ট্যাম্প ডিডাকশন হবে কি হবে না স্যার? যাদের ব্যাংকে দিচ্ছেন তাদের এই কথাটা গতকালকে আমি যখন আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে একটা কথা ছিল রিসিপ্ট, ঠিক আছে? এই যে রিসিপ্ট যে কথাটা ছিল, আমি স্যার। যখন কোনো কিছু হাতে কি করব, রিসিভ করে নিব 500 টাকার উপরে, তখনই সেক্ষেত্রে আমার স্টাম্প লাগবে। আর ব্যাংকের ক্ষেত্রে কখনোই লাগবে না। ব্যাংকের কেন লাগবে না সেটা আমি বলি। আপনি দেখবেন যে প্রতি বছর আমাদের কাছ থেকে দেখবেন হাফ ইয়ারলি এবং ইয়ারলি একটা ব্যাংক অ্যাকাউন্ট চার্জ কাটে সরকার, বুঝতে পেরেছেন? এই চার্জের এখানে সরকার কি করে, আমাদের কাছ থেকে যে এআইটি এবং ভ্যাট এই দুইটা জিনিস আমাদের ওখান থেকে কেটে নেয়, ওই অ্যাকাউন্টের যে ফি আছে সেটা থেকে। এই জন্য বেসিক্যালি ওখানে কোনো আলাদাভাবে স্টাম্প ডিউটি দেয়া হয়নি, কারণ কি একই জায়গাতে দুই ধরনের ট্যাক্স কখনোই অ্যাপ্লিকেবল না, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? হ্যাঁ স্যার, স্ট্যাম্প স্যার, জি, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বেশি স্যার স্ট্যাম্পের রেফারেন্সটা একটু চাচ্ছিলাম যে কোথায় আমরা রেফারেন্সটা কালকে দেখেন আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে আমি আপনাদেরকে দিয়েছি, এই যে একটা পিডিএফ দিয়েছে, পিডিএফটা ওপেন করবেন, এটার 52 তে চলে যাবেন, তাহলেই হবে। ঠিক আছে? হ্যাঁ ওকে, থ্যাংক ইউ স্যার। জি ভাইয়া। ভাইয়া, জি, আমার একটা কোশ্চেন ছিল। বলেন প্লিজ। আমাদের যে স্যালারি ডিডাকশন তো আমরা তো রেভিনিউ সিস্টেম ডিডাকশন করে তারপর নেট ওয়াজেস টাকাটা নিয়ে আসতেছি, তাহলে এদিকে প্রবলেম আছে? ভাইয়া আমি আপনাকে জিনিসটা একটু দেখাই। হ্যাঁ, আপনার কথাটা আমি বুঝতে পেরেছি। দেখেন একটু আমি আপনাকে শুধু আইনটা দেখাবো, যদি আইনটা দেখে আপনার কি মনে হয় আমাকে একটু জাস্ট বলবেন, বুঝতে পারছেন? এই যে দেখেন আমাদের যে শ্রম আইনটা আছে, এই শ্রম আইনের 125 নম্বর ধারায় আপনাকে আমি নিয়ে যাব, ঠিক আছে? এই 125 নম্বর ধারা যদি আপনি পড়েন তাহলে সেখানে দেখতে পাবেন খুব সুন্দরভাবে যে আপনি এখানে কোনো অবস্থাতেই আমাদের আইন অনুযায়ী কোনো অবস্থাতে আন্ডার এনি সিচুয়েশন আপনি কি করতে পারবেন না, যে আইন যে জায়গাগুলিতে আপনাকে ডিডাকশন করার সুযোগ দিয়েছে সেই সুযোগের বাহিরে আপনি কোনো জায়গাতে এডিশনাল কোনো প্রকার ডিডাকশন করতে পারবেন না, ঠিক আছে? এটা আমাদের শ্রম আইনের 125 ধারায় বলা আছে। তো আপনারা যারা এই ডিডাকশন গুলি করেন তাদের জন্য একটা বিষয় হলো যে এটা আসলে আইন অনুযায়ী হবে না, যেটা হচ্ছে যে বৈধ হবে না, এটা আসলে অবৈধ, ঠিক আছে? এটা একটু কষ্ট করে আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে স্যার, ঠিক আছে? ক্লিয়ার স্যার? আমি আপনাকে একটু আইনটা খুলে ওপেন করে দেখাতে পারলে ভালো হইতো, কিন্তু আমার এখানে দাঁড়ান একটা মিনিট, এই যে ওপেন হয়েছে, দাঁড়ান একটা মিনিট। এই যে 125 নাম্বার ধারায় এই ধরনের কোন স্টাম্প সংক্রান্ত ডিডাকশনের কোনো সুযোগ নেই। আপনি এই 125টা পড়বেন, আবার এখানে আবার কনফিউজড হয়ে যাবেন না যে এখানে কিন্তু ট্যাক্স কাটতে বলেছে, ট্যাক্সের সঙ্গে কিন্তু স্টাম্পের কোনো সম্পর্ক নেই, এই কথাটা মাথায় রাখবেন। স্টাম্প ডিউটি ইজ ডিফারেন্ট থিং এন্ড ট্যাক্স ইজ ডিফারেন্ট থিং, বুঝতে পেরেছেন? এই যে এই জায়গাটাতে আপনার এই ধরনের স্টাম্প ডিডাকশনের কোনো সুযোগ নেই, বুঝতে পেরেছেন? এই যে এখানে দেখেন, ক্লিয়ার?
তাহলে তো স্যার স্টাম্প কাটার স্যার প্রসিডিউরটা কি? আমরা তো সাধারণত স্যালারি শিটেই একটা কলাম করে ওখানে টাকা কেটে দেখাই দিই ওখানে স্টাম্প লাগায় সাইন দিয়ে দিই স্যালারি শিটেই। এটা স্যার এই যে কাজটা আপনি করেন এটা যে নন কমপ্লায়েন্স সেটা তো আপনি 125 নাম্বার ধারা পড়লেই বুঝতে পারছেন, তাই না? তো আপনি আচ্ছা সবাই যদি মাইক অন করে কথা বলা শুরু করেন তাহলে আমি কিভাবে ক্লাস নিব স্যার? আচ্ছা শোনেন, বিষয়টা হচ্ছে স্যার যেটা হয় যে আপনি যখন ইয়ে করবেন আমাদের আইন অনুযায়ী যে কথাগুলি বলা আছে সেটা ম্যানেজমেন্টকে বলেন যে স্যার এটা আমাদের ভুল ছিল এতদিন, আমরা ভুলটা সংশোধন করে নিব। সো আপনি এই ক্লাসের অর্জনটাই হচ্ছে যে আপনি ভুলটা ঠিক করে নেন, তাহলেই হয়ে গেল স্যার। ওকে, আর কিছুই না। তাহলে স্যার ওইটা ব্যাক করে আনবো কি হবে? ওইটার প্রসিডিউরটা কি? কোনটা? 10 টাকা বা 20 টাকা, না 10 টাকা এই 20 10 টাকা টাকা ওইটা নিয়ম মানে হচ্ছে, হ্যাঁ 10 টাকা 20 টাকার নিয়মটা হচ্ছে যে এমপ্লয়ি এই টাকাটা দিবে। তো সেক্ষেত্রে আপনি স্যালারি দেওয়ার আগে সবার কাছ থেকে 10 টাকা করে নিয়ে নেন, যে যেহেতু সে নিজে স্টাম্প কিনতে পারবে না, অথবা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে এই স্টাম্পটা আপনি ইয়া করেন স্যালারির আগে 1 দিন বা 2 দিন আগে যেটা করবেন সেটা হচ্ছে ফ্লোরে আপনি স্টাম্প দিয়ে দিবেন বা আপনার এমপ্লয়ীদেরকে স্টাম্প দিয়ে দিবেন। যদি আপনি ক্যাশে দেন তাহলে সেক্ষেত্রে কি করবে, প্রত্যেকটা এমপ্লয়ি একটা করে স্টাম্প কিনে নিবে এবং সে যেদিন স্যালারি নিবে সেই দিন নেওয়ার সময় ওই যে স্টাম্পটা সে নিয়ে আসবে সাথে করে। আর টাকাটা এর আগেই আপনি কি করলেন যে ওর যে লাইন ম্যানেজমেন্ট আছে বা ওর ফ্লোর ম্যানেজমেন্ট আছে সেই ফ্লোর ম্যানেজমেন্টের কাছে আপনি টাকাটা তুলে নিবেন, ব্যাস হয়ে গেল সমস্যার সমাধান। আচ্ছা এইভাবে এখন হয় না? আপনার কাছে এটা কমফোর্টেবল মনে হবে না, কেন মনে হবে না সেটা আমি জানি, কারণ যেহেতু আমি আরামসে কাটতে পারতেছি তাহলে সেক্ষেত্রে এটা করার দরকারটা কি, তাই না? সো এই জন্য আপনার কাছে আর এটা অ্যাকসেপ্টেবল হবে না, কিন্তু বিষয়টা হচ্ছে আইন আমাকে অ্যালাউ করেনি, অতএব আমি সেই জিনিসটা করতে পারবো না এখানে, বুঝতে পেরেছেন? জি বলেন আচ্ছা স্যার। ঠিক আছে, স্যালারিতে কাটলাম না কিন্তু আমি ব্যাংকে টাকা 10 টাকা কম দিলাম, তাহলে এটা কি হবে? ব্যাংকে যে 10 টাকা কম দিলেন, এই যে এবার শোনেন, যখন 10 টাকা কম দিবেন কমপ্লায়েন্স তো এটা ধরবে, আপনার কমপ্লায়েন্স অডিট, প্রত্যেকটা কমপ্লায়েন্স অডিট এটা ট্র্যাক করতে পারলে আপনাকে কিন্তু ধরে ওরা ঝামেলা করবে, বুঝতে পারছেন? ওইটাও সমস্যা। জি ওইটা সমস্যা স্যার, ওইটা কোনোভাবেই কম দেয়া যাবে না, এটা আপনি এমপ্লয়িকে ওর কাছে ফ্লোরে বিক্রি করে দিলেই হয়ে গেল। জি বুঝতে পারছি। স্যার স্ট্যাম্পের বিষয়ে অন্য কোথায় কি এই বিষয়ে কোনো কথা আছে বা ফিনান্স মিনিস্ট্রি বা এইসব জায়গা থেকে? না স্যার, ওই একটা আইনই আছে, বাংলাদেশের স্টাম্প অ্যাক্ট বলতে একটা আইন আছে, এই আইনেই সবকিছু বলা আছে, এর বাহিরে আর কারো কেউকে কোথাও কিছু বলা নেই স্যার। ওকে স্যার গতকালকে আপনার ক্লাস করলাম না, দেন আজকে আমার এজিএম স্যারের সাথে কথা বলেছিলাম, ওনারা মানতে রাজি না। আপনি মনে হয় আমাদের গুহ স্যারকে চিনেন, তাপস গুহ, স্যার ওনার মানতে সাথে শেয়ার নারাজি করলাম। হইলে আমি আসলে কিছু করি না স্যার, আমি বলতে চাই না। আমি জি, জি। ওকে ঠিক আছে, আপনি বলেছেন খুবই ভালো, উনি যদি না মানতে চান আপনি চুপচাপ থাকবেন, কিন্তু আপনি জীবনে আপনি যখন জিএম হবেন বা আপনি যখন এজিএম হবেন তখন আপনি জিনিসগুলি ঠিক করে ফেলবেন স্যার, বুঝতে পারছেন? সো এই জন্য এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, কারণ আমি জীবনভর যে কাজটা করেছি, আমার সঙ্গে যে বা যারা তর্ক করতে আসে বা ধরেন যে আমাকে কোনো কিছু নিয়ে সে আমার সঙ্গে ডিসএগ্রিমেন্ট করে, আমি সঙ্গে সঙ্গে চুপ, কেন জানেন? বিকজ হচ্ছে যে আপনারটা মানবে না তাকে বোঝানোর চেষ্টা করার কোনো দরকার নেই। আপনি আইনে আছে, আপনি পরে একবার ক্লিয়ার হয়ে যান, ক্লিয়ার হওয়ার পরে তারপরে আপনি চুপ থাকেন, আপনার এতে আপনাকে কোনো ভাতও মরবে না বা আপনাকে কেউ চাকরি থেকে বেরও করে দিবে না। আপনি বলেছেন, জেনেছেন, বলার পরে চুপ করে থাকেন, বুঝতে পারছেন? কারণ আমি আপনাকে একটা ছোট্ট জিনিস বলি, যেটা হচ্ছে আমার জীবদ্দশায় একটা সময়ে আমি মাল্টিন্যাশনাল ছেড়ে আমি চলে গিয়েছিলাম হচ্ছে একটা ফ্যাক্টরিতে কাজ করার জন্য। আমি বেসিক্যালি একটা ফ্যাক্টরির এনভায়রনমেন্টটা নেয়ার জন্য গিয়েছিলাম। তো আমাকে ধরেন যে প্রথম আমি 1 বছরই কাজ করেছি ফ্যাক্টরি, এরপরে আর কাজ করিনি, এরপরে আমার ফ্রিল্যান্স কাজকর্ম শুরু করে দিয়েছি আমি। তো ওই জায়গাতে যাওয়ার পরে আমাকে যেটা হতো, ফ্যাক্টরির সবাই বলতো যে আপনি ফ্যাক্টরির কি বোঝেন, আপনি তো কর্পোরেট থেকে আসছেন, আপনি ফ্যাক্টরির কি বোঝেন? তো আমার মধ্যে একটা জেদ ছিল বা আমার একটা নিজেকে তৈরি করার একটা ইচ্ছা ছিল যে একদিন এমন হবে যে আমি বাংলাদেশের ফ্যাক্টরিগুলিকে একটা সময় যে কোনো ফ্যাক্টরিতে যে কোনো ইনফরমেশনের জন্য আমি একটা হাব হয়ে দাঁড়াবো বাংলাদেশে, এবং বাংলাদেশের ফ্যাক্টরি অপারেশনস এর যারা কাজ করবে তারা মোর অর লেস সবাই আমাকে চিনবে, জানবে এবং আমার কাছ থেকে তারা অ্যাডভাইস নেবে। আলহামদুলিল্লাহ রিয়াদ স্যার, যেটা হচ্ছে যে আমি আই হ্যাভ অ্যাচিভ দ্যাট, এবং যেটা হয় এখন আমি আমার ওই মানুষগুলির সঙ্গে দেখা হলে তখন তারা বলে যে ভাই আপনি তো দারুণ কাজ করেছেন। বেসিক্যালি আপনি যখন জীবনে বড় হবেন তখন আপনাকে মানুষ এমনি অ্যাপ্রিসিয়েট করবে, আপনি ওনাদের সঙ্গে কখনোই
তর্কে যাবেন না বা কোনো ইয়েতে যাবেন না যে ঠিক আছে স্যার আপনি যেটা বলছেন ওইটাই ঠিক, মানে যখন আপনি ওই জায়গায় থাকবেন তখন ওইটাই ঠিক, এরপরে বের হয়ে এসে আপনি যখন জীবনে উপরের জায়গায় যাবেন তখন যেটা ঠিক সেটা আপনি ম্যানেজ করবেন। এটা আসলে আমার কাছে আমার একটা মেসেজ আপনার কাছে বলার মতো, আর কিছুই না স্যার। ওকে জি ভাই আমার একটা কোশ্চেন ছিল জি জি মিনিমাম বলেন ওয়েজেস এর ক্ষেত্রে, সেটা হলো যে জি। আমরা যে 42টা যে ইন্ডাস্ট্রির মধ্যে যে আলাদা আলাদা মিনিমাম ওয়েজেস আছে, তার মধ্যে কি আমাদের যে বিভিন্ন কয়লার খনি, তারপরে যে অ্যাগ্রো বেসড যে ফ্যাক্টরি গুলো আছে, এগুলো কি এই 42টা সেক্টরের মধ্যে আছে? স্যার অ্যাগ্রোর আসলে বেসিক্যালি আপনি যেটা বলছেন যে অ্যাগ্রো ডিরেক্টলি আসলে কোথাও এইভাবে নেই স্যার, বুঝতে পেরেছেন অ্যাগ্রোটা। হ্যাঁ, সো এখন যেটা হচ্ছে যে ওই যে 3000 টাকা মিনিমাম ওয়েজের যে বিষয়টা আছে সেটা আপনাকে তখন ফলো করতে হবে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ক্লিয়ার? জি স্যার জি জি স্যার। জি যে রেভিনিউ যে ডিডাকশনটা, জি ওটা যে আমরা বলেন। যে গত স্যালারিতে যেগুলো করে আসছি 10 টাকা করে স্যালারি শিটে মাইনাস করছি, ডিডাকশন করছি, যদি কোনো ভায়ার বা কোনো অডিট যদি হ্যাঁ করে তখন কোনো সমস্যা হবে? ভাইয়া ওইটা তো তখন ফাইন্ডিংস পাবেন আপনি, বুঝতে পারছেন? তবে একটা জিনিস আপনি মোটামুটি মনে রাখেন যে অনেকেই এই জিনিসগুলো লক্ষ্য করে না যে আইনে কি আছে বা কিভাবে এটা করতে হবে, বুঝতে পারছেন? সো যেহেতু আপনি মোটামুটি বেঁচে গিয়েছেন, যে আপনাকে কেউ এটা বুঝতে যতদিন না পারবে ততদিন আপনি বেঁচে যাবেন, কিন্তু যেদিন বুঝতে পারবে সেদিন আপনাকে ধরবে। সো এই জন্য আপনি আগে থেকে যদি ঠিক করার স্কোপ থাকে দেন আপনি ঠিক করবেন, আর যদি ঠিক করার স্কোপ না থাকে তাহলে আপনি চুপ, যেটা হচ্ছে সাইলেন্ট থাকা ভালো, কারণ এখান থেকে আপনি 2 দিন পরে চাকরি ছেড়ে চলে যাবেন, অর্থাৎ ঝামেলা আপনার মাথা থেকে চলে যাবে। কিন্তু নতুন যেখানে যাবেন সেখানে চেষ্টা করবেন এটা ইমপ্লিমেন্ট করার জন্য, আর কিছুই না স্যার, বুঝতে পেরেছেন? ওকে স্যার ওকে জি বলেন স্যার। কোনটা ভাইয়া? শিপ ব্রেকিং এর জন্য আছে ভাইয়া, এই যে ভাইয়া শিপ ব্রেকিং এর জন্য আছে ভাইয়া। শিপ ব্রেকিং বেসিক্যালি জাহাজ ভাঙা শিল্প যেটা আছে তাদের জন্য একটা মিনিমাম ওয়েজ আছে, এই যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন, ঠিক আছে? এদের মিনিমাম ওয়েজ 16,000 টাকা, শিপ ব্রেকিং ইয়ার যারা আছে তাদের জন্য। ক্লিয়ার? বলেন ভাইয়া। আপনারা এটা ভাইয়া এটা আপনার শিপিং সেক্টরে ভাইয়া যেটা হয়, যেমন ধরেন আপনি আপনার জন্য একটা জিনিস আছে, সেই জিনিসটা আমি আপনাকে এটা প্রথমে বলি। যেটা হয় আপনার এখানে আপনারা কিন্তু বিভিন্ন পোর্টে কাজ করেন, এই শিপিং সেক্টরে যারা আছে তারা পোর্টের একটা মিনিমাম ওয়েজ আছে। আমাদের যেটা হবে যে ল্যান্ড পোর্ট যেটা আছে না, ল্যান্ড পোর্ট স্যার, আমাদের যে পোর্ট গুলি আছে পোর্ট গুলির ক্ষেত্রে মিনিমাম ওয়েজের একটা ব্যবস্থা আছে। এই যে ল্যান্ড পোর্টের একটা পার্সেন্টেজ আছে। এই যে প্রাইভেট যে লেবাররা থাকে তারা হচ্ছে গিয়ে 63.37%, অর্থাৎ প্রাইভেট লেবারের ক্ষেত্রে মালিক পাবে, শ্রমিক পাবে 63% এবং পাবে, এই কোম্পানি পাবে হচ্ছে 37%, আর সরকারি লেবার যারা সাপ্লাই করবে তারা 50% হারে পাবে। সো আপনারা যদি এখানে শিপিং এর এখানে কোনো লেবার আপনারা ইউজ করেন তাহলে আপনি ল্যান্ড পোর্টের এটা ফলো করতে পারেন, কিন্তু আপনার জন্য এটা ফলো করা ম্যান্ডেটরি না স্যার, এইটা হচ্ছে বিষয়। ওকে ক্লিয়ার? জি স্যার একটা ক্যাশ পেমেন্ট একটা ব্যাংক পেমেন্ট, কিন্তু মাঝে মাঝে যে আমরা এই যে বিকাশে পেমেন্ট করতেছি বা অন্য সফট পেমেন্ট যেগুলো করতেছি, ওই সফট পেমেন্ট গুলোর জন্য কি স্ট্যাম্প কাটা বা না, বিকাশে পেমেন্টের ক্ষেত্রে কোনো লাগবে না, কারণ আপনারা জানেন যে বিকাশে যখন আপনি পেমেন্ট দেন তখন কিন্তু আপনাকে ওখানে ভ্যাট এবং ট্যাক্স কাটে, বুঝতে পারছেন? বিকাশের যে পেমেন্ট আছে সেই পেমেন্টে কিন্তু প্রত্যেকটা পেমেন্টে আপনার টাকা কাটে, এবং এমপ্লয়ি যখন ওই টাকাটা উঠিয়ে নেয় তখন কিন্তু তার ভ্যাট কাটে। সো ওই জন্য যে জিনিসটা হবে স্যার, যে আপনার জন্য সুখবর হচ্ছে আপনাকে আলাদাভাবে আর কোনো কিছু করতে হবে না। দেখবেন আপনি নগদে যদি টাকা পাঠাতে যান না, ওরা একটা পে স্লিপ দেয় আপনাকে, ওই পে স্লিপে কিন্তু ওরা বলে দেয় যে আপনাকে কত টাকা ভ্যাট কেটেছে, কত টাকা ওর আদার্স চার্জ কেটেছে, এটা একটু দেখে নিয়েন আপনি। ঠিক আছে স্যার? থ্যাংক ইউ স্যার। জি স্যার, ওয়েলকাম স্যার। আচ্ছা গেল, তাহলে আমার এতটুকু ক্লিয়ার যেহেতু হলো, তাহলে আমি সামনের দিকে আবার আগাচ্ছি।
আমরা পে কম্পোনেন্টসটা বুঝে ফেললাম যে আমরা পে কম্পোনেন্টসটা কিভাবে করব। এবার আসেন আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি। কোন ফরেন এমপ্লয়ি যদি আপনার এস্টাবলিশমেন্টে কাজ করে তাহলে ওর স্যালারিটা কিভাবে ডিজাইন করব, এই জিনিসটা আমরা জানি কিনা সেটা আমি আসলে একটু আপনার কাছে জানতে চাইবো না, কিন্তু আমি এটা একটু ক্লিয়ার করে দিব। আপনার যদি কোনো ফরেন এমপ্লয়ি আপনার অর্গানাইজেশনে কাজ করে তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট ভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফরেন এমপ্লয়ীদের স্যালারি স্ট্রাকচার কিন্তু আমাদের মতো স্যালারি স্ট্রাকচার করলে ওই এমপ্লয়িটা ক্ষতিগ্রস্ত হবে। আমি আবার বলছি, এই ফরেন এমপ্লয়িটা কি হবে, যে সে ক্ষতিগ্রস্ত হবে। সো এটার জন্য সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি যখন ফরেন এমপ্লয়ি নিয়োগ করবেন আপনার এখানে, তাদের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্যালারিটা ডিজাইন করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে আমাদের। আমি আবার বলছি, বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে। সার্কুলারের মধ্যে দেখেন এই যে সার্কুলারটাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ফরেন ন্যাশনাল যারা বাংলাদেশে কাজ করবে তারা যেটা করতে পারবে যে তারা যে টাকা এখানে ইনকাম করবে তার 75% টাকা তারা বিদেশে নিয়ে যেতে পারবে, বাকি টাকা কিন্তু তারা বিদেশে নিতে পারে না। কথাটা মাথায় রাখতে হবে কিন্তু স্যার। কত পার্সেন্ট? 75% টাকা নিতে পারে, আর 25% টাকা তারা বাংলাদেশে খরচ করে। ঠিক আছে? সো এই জন্য ওনাদের স্যালারিটা যখন আপনি ডিজাইন করবেন, আমি আবার বলছি, ওনাদের স্যালারিটা যখন আপনি কি করবেন যে ডিজাইন করবেন, তাদের ক্ষেত্রে স্যালারি ডিজাইনের ক্ষেত্রে কি করবেন, আপনাকে ম্যান্ডেটরি ভাবে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তাদের এই স্যালারি ডিজাইনের ক্ষেত্রে এই 75% যাতে করে তারা বিদেশে নিয়ে যেতে পারে। এবং স্বাভাবিকত বাংলাদেশের যতগুলি ব্যাংক আছে তারা আসলে দেখে যে 75% বেসিক না 75% হচ্ছে গ্রস, এই জিনিসটা কিন্তু তারা দেখে। সো এই জন্য মাথায় রাখবেন যে ফরেন ন্যাশনালস যারা আছে তাদের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাধ্যতামূলক ভাবে, আমি আবার বলছি, ফরেন ন্যাশনালস যারা আপনাদের এখানে আছে তাদের স্যালারিটা তৈরি করার সময় তাদের বেসিকটা 75% দিবেন, আর বাকিটা হচ্ছে তার গ্রসের অংশ হিসেবে অন্য অন্য কম্পোনেন্ট দিবেন যেটা সে বাংলাদেশে খরচ করে যাবে। ঠিক আছে? আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা এবং আপনারা বুঝতে পারলেন কিনা সেটা একটু কাইন্ডলি আমাকে বলেন। স্যার এটা যদি নেট ইনকাম হয় মানে টোটাল ইনকামে, তাই তো? হ্যাঁ, যদি আপনার যেটা হচ্ছে যে নেট টোটাল যে ইনকামটা হচ্ছে, আমরা সাপোজ ধরেন ওকে গ্রস স্যালারি দিচ্ছেন 3 লাখ টাকা, ওর যেটা হবে যে 75,000কে আপনি 3 দিয়ে গুণন করে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা ওর বেসিক দিবেন, আর বাকি টাকা হচ্ছে গিয়ে আপনি তার অন্য অন্য হেডসে দেখিয়ে দিবেন, ওই টাকা সে বাসা ভাড়া দিবে বা অন্য কিছু করবে, এটা নিয়ে সে তার মতো করে করবে। ওকে? মানে স্যার আমার পয়েন্ট হচ্ছে যদি টোটাল ইনকামের 75% নিয়ে যেতে পারে তাহলে মানে বেসিকের রিফ্লেকশনটা কোথায়? বেসিকের রিফ্লেকশনটা হচ্ছে কি, এখানে যে ব্যাংকগুলি যেটা করে সেটা হচ্ছে ওদের পে স্লিপটা চায়। আমি আবার বলছি, ব্যাংকগুলি কি করে যে ওদের পে স্লিপটা চায় কোম্পানির কাছে বা ওই ব্যক্তির কাছে। ব্যাংক আসলে বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে যে ওর বেসিকের 75% এর বেশি নিতে দেয় না। কিন্তু আমরা আমাদের এই যে সার্কুলারটা আছে, সার্কুলারে বলা আছে যে সে তার টোটাল ইনকামের 75% নিয়ে যেতে পারবে, কিন্তু ব্যাংক আবার নেয়ার সময় তখন কি করে যে সে বলে যে না, তুমি বেসিকের 75% এর বেশি নিতে পারবে না। এই দেখেন এখানে কিন্তু খুব স্পষ্টভাবে বলা আছে, admissible FC account up to 75% of net monthly income of expatriate employees। এই কথাটা এখানে বলা আছে, এটা বলা আছে কি নেট মান্থলি ইনকাম, কিন্তু এটা কিন্তু গ্রস স্যালারি বোঝানো হয়। কিন্তু আমার ব্যাংকগুলি কি করে যে আবার ব্যাংকগুলি নেয়ার ক্ষেত্রে আপনাকে বেসিকের 75% এর বেশি নিতে দেয় না। এই জন্য টেকনিক্যালি ওদেরকে আপনি ট্যাক্সের বেনিফিটটা দেওয়ার জন্য আপনাকে এই কাজটা করতে হবে যে ওর গ্রস স্যালারিটাকে 75% আপনি ইয়া হিসাবে ধরে দিবেন, যেটা হচ্ছে যে এটা কি বলে যে বেসিক স্যালারি হিসেবে ধরে দিবেন, তাহলেই হয়ে গেল। ঠিক আছে? ক্লিয়ার? তার মানে কি স্যার ব্যাংকের একটু একটা কোশ্চেন রং ছিল স্যার, এটা ওই যে ইপিজেড জোনের জন্য বললেন কি স্যার। মানে 75, ইপিজেড জোনের জন্য কি 75? বাংলাদেশ এই সার্কুলারটা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, দেখতে পাচ্ছেন? বাংলাদেশ ব্যাংক ফরেক্স যে ইয়া আছে ডিপার্টমেন্ট আছে, ফরেক্স ডিপার্টমেন্ট এটা দিয়েছে, মানে ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট যেটা আছে সে দিয়েছে। এটা 2021 সালে দিয়েছে এবং এটা বাংলাদেশের সকল ফরেন এমপ্লয়ীদের জন্য এটা অ্যাপ্লিকেবল। এবং এই যে ইকোনমিক, এই দেখেন দেখতে পাচ্ছেন ইকোনমিক জোন এবং এক্সপোর্ট প্রসেসিং জোন, তারপর হচ্ছে হাইটেক পার্ক, সবার জন্য সকল এমপ্লয়ির জন্য এটা প্রযোজ্য। ক্লিয়ার? ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। জি স্যার, ওয়েলকাম। অমর ভাই এটা একটু শেয়ার করে দিবেন।
এটা শেয়ার করে দিব? আচ্ছা ভাইয়া, ওকে। স্যার প্রিভিয়াস স্লাইড থেকে আমার একটা পয়েন্ট ছিল, ওটা বলেন। হচ্ছে ইয়াতে আমাদের রুলসে যে বিধিতে যে 111তে বলা আছে যে মানে বেসিক হচ্ছে নট লেস দেন 50% অফ দ্য টোটাল স্যালারি, মানে গ্রসের। হুম, জি। সো আমি কি এটা ইচ্ছা করলে 80%ও দিতে পারবো? এইটা 80% হ্যাঁ আপনি দিতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, মানে ইয়ার জন্য যেটা আছে মানে চলবে পাবলিক পিপিপির জন্য যেটা আছে যে 60-30-5-5, শেয়ার করে দিন। এটা দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক এমএনসি যেমন আমি যেখানে আগে ছিলাম ওরাও এইভাবেই করে 60-30-5-5। সো জি। মানে এইটার ক্ষেত্রে মানে শুধু এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের প্রজেক্ট গুলো ছাড়া আর কারোর জন্য এই পার্সেন্টেজ বাধ্যতামূলক না। ওটা বাধ্যতামূলক না। আর আপনারা যারা আপনি যেখানে ছিলেন ওখানে তো প্রচুর ফরেনার, হ্যাঁ, সো এই ফরেনারদের জন্যই আসলে বেসিক্যালি এটাকে 70-75% করা হয়, কারণ যাতে করে ও টাকাটা বেশি করে নিয়ে যেতে পারে বেসিকটা। এবং আরেকটা জিনিস হচ্ছে কি আপনার পারকুইজিট শিখিয়েছিলাম না ওই দিন, এই পারকুইজিটে টাকা সেভ করার জন্য আপনাদের সিএনবি ম্যানেজার এখনো আছেন কুশন্ত আসিফ ভাই, হি কনসাল্টেড দিস থিংস উইথ মি, এবং আমি আসলে তখন তার আপনাদের একটা এমপ্লয়ি ইয়েটা করেছিলাম, যেটা হচ্ছে যে পারকুইজিটটা হিসাব করে ভাইয়াকে দিয়েছিলাম। সো ভাইয়া মোস্ট প্রবাবলি ওইটাই ইমপ্লিমেন্ট করেছিলেন, এইটা আমার যতটুকু মনে হয়। আই ডোন্ট নো যে আসলে ভাইয়া সেটা করেছিলেন কিনা। আমার ওই আপনার কথা শুনে মনে হচ্ছে যে আই ক্যান রিলেট দ্যাট পার্টিকুলার থিং। ওকে, আসিফ ভাই কি এখনো আছে? আচ্ছা, ঠিক আছে। বলবে কটন গ্যাজেটটা একটু শেয়ার করে দিন। দিয়েছি ভাই অলরেডি, আমি আপনাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক করুন। ঠিক আছে, আমি গ্যাজেটটা দিয়ে দিয়েছি আপনাদের। ভাইয়া যেহেতু আচ্ছা গেল আমাদের, বলেন প্লিজ ভাইয়া যেহেতু বলেন এক্সপ্যাট্রিয়েটের ভাইয়া। কথা হচ্ছে, আমি জাস্ট এটা রিলেভেন্ট একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এক্সপ্যাট্রিয়েটদের যে লিভ পলিসি বা লিভের যে বিষয়টা, সেইটা নিয়ে কি কোনো স্পেশাল ইনস্ট্রাকশন বা কোনো ইনস্ট্রাকশন কি আছে? তাদের যে লিভ, তারা না, বাংলাদেশে কোনো কাজ কিছু করছে নেই বা ভাইয়া। তাদের বেসিক্যালি আমাদের যে রাইট ভাইয়া, আমি একটা জিনিস আমি আপনাকে দেখাই, তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে বুঝতে। আমাদের যে কনস্টিটিউশন আছে, আমাদের কনস্টিটিউশনের মধ্যে খুব স্পষ্ট বলা আছে, কোন ফরেন ন্যাশনাল যদি বাংলাদেশে থাকা অবস্থায় সে কোথাও চাকরি করে বা কোনো লিগ্যাল কোনো বিষয় প্রয়োজন হয়, সে আসলে আমাদের শ্রম আইন যেটা আছে সেটাই তাকে ফলো করতে হবে। ঠিক আছে, কনস্টিটিউশন, একটা মিনিট, কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এখানে দেখবেন যে বাংলাদেশে সে ফর দ্য টাইম বিংও যদি থাকে তাহলে সে আমাদের লোকাল ল এর অন্তর্ভুক্ত হবে। সো এই জন্য যেটা হয়, কোনো ফরেন ন্যাশনাল যদি বাংলাদেশে আসে এবং সে যদি এই ধরনের কোনো লেবার সংক্রান্ত কোনো বিষয় যদি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে যেটা হবে যে আমাদের এই আইন অনুযায়ী যে প্রোটেকশন আছে, শ্রম আইনের যে লিভ গুলো আছে 8টা লিভ, এই 8টা লিভের জন্যই তিনি এন্টাইটেলড হবেন বেসিক্যালি। ক্লিয়ার? এই যে এখানে খুব সুন্দর করে বলা আছে, এটা হচ্ছে 31 অফ আওয়ার কনস্টিটিউশন, আর্টিকেল 31, এখানে খুব সুন্দর করে বলা আছে যদি কোনো ফরেন ন্যাশনাল ফর দ্য টাইম বিং, অর্থাৎ কিছু সময়ের জন্য যদি সে বাংলাদেশে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি হবে যে সে আইনের আশ্রয় নিতে পারবে এবং সেটা অবশ্যই বাংলাদেশের লোকাল যে ল আছে সেই আইন অনুযায়ী সে ইয়েটা পাবে, যেটা হচ্ছে যে রাইট তাকে দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, এই দেখেন এই কথাটাই যে এখানে বলা আছে, অফ এভরি আদার পারসন ফর দ্য টাইম বিং উইদিন বাংলাদেশ, যদি যে কোনো ব্যক্তি যদি বাংলাদেশে অল্প সময়ের জন্য যদি তিনি বাংলাদেশে থাকেন, সেক্ষেত্রেও তিনি এই বাংলাদেশের যত আইন আছে তার জন্য অ্যাপ্লিকেবল যে আইন আছে সেটার জন্য সে এলিজিবল হবেন। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া স্যার ক্লিয়ার। আমার আরেকটা পয়েন্ট ছিল, সরি ইন এডিশন যদি আমরা তাকে যদি ইন এডিশন যদি কোনো লং টার্ম লিভ বা কোনো কিছু দেই, যেমন বছরে হয়তো দেখা গেল একটা মাসের জন্য তাকে ছুটি দিচ্ছি, সেটা ইন এডিশন হিসেবে ক্যালকুলেট হবে, বাট অ্যাজ পার ল আইনের যেটা থেকে আমাদের বেশি এখানে যে কোনো কিছু দিতে পারেন, যে আইনের থেকে যে কোনো জিনিস আপনি বেশি দিতে পারেন, কোনো প্রবলেম নেই সেটার ক্ষেত্রে। বাট ন্যূনতম আমরা অ্যাজ পার ল যেটা আমাদের লোকাল ল যেটা প্রেসক্রাইব করে সেটাই আমরা ওদের জন্য অ্যাপ্লাই করব। জি জি, ওকে থ্যাংক ইউ। স্যার আমার ল্যাপটপ বিকাম শাটডাউন, আমি আর ইয়া করতে পারি নাই, আমার ওই ইয়াটা শেষ হয়নি, সরি। আমি আমার আপনার শাকিল ভাই, আমি সরি, আমি একটু শেষ করি। সো আমি আসলে শিওর না আসিফ স্যার ওইটাই অ্যাপ্লাই করেছিলেন কিনা, বাট আমার আরেকটা পয়েন্ট ছিল স্যার, এটা হচ্ছে যদি কোনো, যেমন আমাদের কোম্পানিতে তো স্যার প্রচুর ফরেনার আছে, সো এই ফরেনারদের পে স্ট্রাকচার এবং আমাদের পে স্ট্রাকচার কি ডিফারেন্ট হতে পারে, নাকি একটা অর্গানাইজেশনের টোটাল পে স্ট্রাকচার একটাই হবে?
না, এটা ইউনিক হতে পারে, বিকজ ইট ডিপেন্ডস অন ট্যাক্স। আপনার বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনাকে বিভিন্ন সময়ে পারকুইজিট ম্যানেজ করতে গেলে এক একজনের স্যালারি এক একভাবে ডিজাইন হতে পারে, এতে আইনগত কোনো বাধা নেই। তবে শুধুমাত্র একটা প্রিন্সিপাল খেয়াল রাখতে হবে যে বেসিকের 50% কম, আপনার সরি গ্রসের 50% কম কখনোই বেসিক হবে না। ওই প্রিন্সিপালটা ঠিক রেখে বাকি সবকিছু ভিন্ন ভিন্ন হতে পারে। সো এমন হতে পারে একজনকে আপনি 60,000 1,00,000 টাকার 60,000 তাকে দিচ্ছেন হচ্ছে গিয়ে বেসিক, আরেকজনকে যেটা হচ্ছে তার স্যালারি 1.5 লাখ টাকা, তাকে কি হচ্ছে বেসিকটা আপনাকে 70,000 টাকা দিতে হচ্ছে, কারণ আদারওয়াইজ আপনি পারকুইজিট ওখানে কি করতে পারবেন না, ম্যানেজ করতে পারবেন না। সো দ্যাটস আ টেকনিক্যাল থিং বেসিক্যালি। ওকে, এর থেকে আইনগত কোনো বাধা নেই। ক্লিয়ার? বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। জি ফরেন এমপ্লয়ি যারা আছে তাদের কি যদি এরকম হয় যে আমাদের সকল লোকাল ল ফলো করতে হবে, সেক্ষেত্রে কি আর্ন লিভ এনক্যাশমেন্ট হবে? অবশ্যই হবে। বুঝতে পেরেছেন? এবং আমি আপনাকে বলি, আমি গ্রুপের নামটা বলতেছি না, একজন শ্রীলঙ্কান ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, এবং শ্রীলঙ্কানদের ওই ভদ্রলোকের সার্ভিস দেওয়ার পর থেকে আমি বুঝতে পারি যে শ্রীলঙ্কানরা আসলে ভালো মানুষ না। ওনার আমি 4.5 লক্ষ টাকা আমি তুলে দিয়েছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে উনি আমাকে 1 টাকাও পেমেন্ট দিয়ে যান নাই। ওনার যে পেমেন্টের দেওয়ার কথা ছিল সেটা আমি একটা প্রতিষ্ঠানে ওনাকে লিগ্যাল নোটিশ দিয়ে মামলা করে দিয়ে আমি এই টাকাটা তুলে দিয়েছিলাম, যে শ্রম আদালতে মামলা করে। একজন কোয়ালিটি জিএম ছিলেন উনি, টাকাটা পেয়ে উনি সুন্দর করে আস্তে করে শ্রীলঙ্কাতে চলে গিয়েছেন, উনি আমার বিলটাও দিয়ে যান নাই। সো এরপর থেকে আমি ফরেনারদেরকে আসলে পছন্দও করি না, আর ওরা কোনো কাজ নিয়ে আসলে ওদের কাজও আমি করি না। বুঝতে পারছেন? এই একটা বিষয় যেটা হচ্ছে যে ফরেনাররা চাইলে লেবার কোর্টে মামলাও তারা করতে পারে, এটা আপনি জেনে রাখেন। কিন্তু এটা সব জায়গায় ওপেনলি বলবেন না, বললে হবে কি ওই যে একজন স্যার বললেন না যে আমার স্যার তো এটা মানে না, ওই দেখবেন যে অধিকাংশ লোকই মানবে না, কিংবা এটা মানবে না কারণ সে জানে না বলে সে মানার চেষ্টা করে না। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে বিষয়। ভাই আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কোন ফরেনার যদি কন্ট্রাক্ট বেসিসে থাকে আর কি, দেখা যায় কি তার মানে 2 বছর বা 1 বছর বা 2 বছর বা 3 বছর পর তার কন্ট্রাক্টটা রিনিউ হয়, সেক্ষেত্রে কি তাকে আর্ন লিভ এনক্যাশমেন্টের আওতায় আনতে হবে কি? আনলিভের ভাইয়া যে কোনো ব্যক্তি আপনি দেখবেন যে কোন শ্রমিক যে কিনা প্রতি 1 বছর কাজ করবে, 1 বছর কাজ করলে সেটা হচ্ছে প্রতি 18 দিন কাজের জন্য 1 দিন করে সে পাবে, অ্যানুয়াল লিভ পাবে। কিন্তু আমাদের শ্রম আইনে 2টো লিভ পাওয়ার ক্ষেত্রে শর্ত বলা আছে ভাইয়া, 2টো লিভ। এখন আপনার প্রশ্ন হচ্ছে শর্ত 2টো কি কি? একটা হচ্ছে ম্যাটারনিটির ক্ষেত্রে যে কোনো নারীকে 6 মাস কাজ করতে হবে, আর অ্যানুয়াল লিভের ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে 1 বছর কাজ করতে হবে। 1 বছরের কম কাজ করলে সে আর অ্যানুয়াল লিভের জন্য এন্টাইটেলড হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমার কন্ট্রাকচুয়াল যদি হয় তারপরেও তাকে 1 বছরের উপরে যখন কাজ করে ফেলবে তাকে আর্ন লিভ এনক্যাশমেন্টের আওতায় আনতে হবে। জি, থ্যাংক ইউ। তার মানে এখানে বলতে পারি যে কোনো টাইপের শ্রমিক, 7 টাইপের শ্রমিক আছে, 7 টাইপের যে কোনো টাইপের শ্রমিক কি 1 বছর কাজ করলে অ্যানুয়াল লিভ ডিজার্ভ করে? যে কোনো এমপ্লয়ি যে 1 বছর কাজ করলেই সে অ্যানুয়াল লিভ পাওয়ার জন্য এন্টাইটেলড হবে। এটা কিন্তু মজার বিষয়, এটা কিন্তু একটা দারুণ একটা লার্নিং। এটা একটু লক্ষ্য করবেন যে আমি আপনাকে যখন আইন পড়বেন না, আইন পড়ার সময় এই ছোট ছোট জিনিসগুলি, খুঁটিনাটি জিনিসগুলি মাথায় রাখবেন। আপনাকে যেটা হয় এই দেখেন, কোন প্রতিষ্ঠানে অবিচ্ছিন্ন 1 বছর চাকরি পূর্ণ করেছে এমন প্রত্যেক প্রাপ্তবয়স্ক শ্রমিককে পরবর্তী 12 মাসের জন্য তাহার পূর্ববর্তী 12 মাসের কাজের জন্য মজুরি সহ নিম্ন বর্ণিত হারে গণনার ভিত্তিতে ছুটি মঞ্জুর করিতে হইবে। দেখেন তো প্রত্যেক প্রাপ্তবয়স্ক শ্রমিক, কথাটা বলা আছে কিনা দেখেন তো। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে অবশ্যই যে কোনো এমপ্লয়ি কি করবে এটার জন্য পাওয়ার জন্য এন্টাইটেলড হবে। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ভাইয়া ক্যাজুয়াল লিভ। আচ্ছা ভাই, এবার সবাইটা আনমিউট করে কথা বলেন। একজন মাইক অন করেছিল, ওনার ওখানে হেল্পার ডাকছিল। জি বলেন প্লিজ। ভাইয়া ক্যাজুয়াল লিভটা তাহলে সব এমপ্লয়ি কি পাবে? মানে ক্যাজুয়াল লিভ সকল এমপ্লয়ি পাবে, অর্থাৎ যেদিন থেকে তিনি জয়েন করবেন সেদিন থেকে ক্যাজুয়াল লিভ পাওয়ার জন্য এন্টাইটেলড হবে। আচ্ছা ভাইয়া, আর্ন লিভের পূর্ণ বছরের ক্ষেত্রে আমি কি 365 কে পূর্ণ হিসাব করব নাকি 240 দিনের হিসাবে পূর্ণ বছর হিসাব করব? বুঝি না কথাটা, আরেকবার একটু বলেন তো। পূর্ণ বছর মানে পূর্ণ বছরের ক্ষেত্রে আমি কি একটা এমপ্লয়ি জয়েনিং ডেট থেকে 365 দিন হিসাব করে পূর্ণ বছর ক্যালকুলেট করব নাকি 240 দিন ক্রস?
ভাইয়া জয়েনিং ডেট টু জয়েনিং ডেট আপনাকে হিসাব করতে হবে, জয়েনিং ডেট টু জয়েনিং ডেট। আচ্ছা, কোন এমপ্লয়ি সাপোজ আপনার 350 দিন জব করার পর কুইট করেছে, সেক্ষেত্রে ও সেটেলমেন্টে কোনো আর্লি বেনিফিট পাবে না? না, 350 দিন যদি কাজ করে তাতেও সে পাবে না এটা ভাই। জয়েনিং ডেট টু জয়েনিং ডেটে শর্টফল হলেই আপনার এটা আর পাচ্ছে না। এখানে বলাই আছে প্রত্যেক প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে 1 বছর চাকরি পূর্ণ করিয়াছে এবং এই বছরটা কিন্তু জয়েনিং ডেট টু জয়েনিং ডেট। কারণ হচ্ছে পূর্ণ বছর ক্যালকুলেশনের সংজ্ঞায় যেটা বলা আছে যে 120 দিন 6 মাস, ওটা শুধুমাত্র যেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের জন্য, ঠিক আছে? ওটা কিন্তু এটার জন্য না, এটা কিন্তু আপনার এই যে লিভের নবম অধ্যায়ের জন্য না, শুধু দ্বিতীয় অধ্যায়ের জন্য। জি 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 জি। থ্যাংক ইউ। তাহলে ভাই এটা সেটেলমেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না? সেটেলমেন্টের ক্ষেত্রে আমি 365 ক্যালকুলেশনে হিসাব করব। ভাইয়া আপনার বিষয়টা হচ্ছে জব সেপারেশনের কোনো বিষয় থাকলে সেটা দ্বিতীয় অধ্যায়ের 14 ধারার আন্ডারে যাবে, আর যদি আপনার লিভ সংক্রান্ত কোনো বিষয় থাকে সেটা তো নবম অধ্যায়ে আসবে। সো দুটো অধ্যায় আলাদা, সো এটা দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা বিষয় ইয়া করে এমফাসিস করতে হবে আপনাকে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আর্নলিভ ক্যালকুলেশনের ক্ষেত্রে 18 দিয়ে যে ভাগের কথাটা বলছেন, আসলে কত দিনকে ভাগ করব? এটা ভাইয়া উপস্থিতির যে দিনগুলি আছে ফিজিক্যাল, হ্যাঁ অ্যাকচুয়াল প্রেজেন্ট ডেজ যেটা আছে সেটাকে 18 দিয়ে ভাগ দিবেন, তাহলে যেটা আসবে সেটা। যেমন ধরেন একজন এমপ্লয়ি হয়তো 250 দিন অফিস করেছে ফিজিক্যালি, ওটাকে আপনি 18 দিয়ে ভাগ দেন, তাহলে তো হয়ে গেল। বুঝতে পেরেছেন ভাইয়া? জি ওকে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আবার একটু পড়াই, অনেক প্রশ্ন নিলাম তো, আবার একটু পড়িয়ে তারপরে আবার আসছি। ভাই আমার স্লাইড রিলেটেড একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে ওই যারা ফরেন এমপ্লয়ি তাদের ক্ষেত্রে বললেন বেসিকটা 75 করতে আর আদার্স 25 করতে, হ্যাঁ এটা যদি আমাকে ছোট একটা এক্সাম্পল একটু বুঝিয়ে দিতেন যে 75 হলে কি পরিমাণ বেনিফিট হয় বা 70 আর 80 হলে কি পরিমাণ? এটা নির্ভর করে টাকার উপরে, কত টাকা আপনি দিচ্ছেন, তাই না? আপনার ধরেন ফরেনারদের স্যালারি তো স্বাভাবিকত $5,000 $4,000 এমন হয়, তাই না? সো এক একটার ক্ষেত্রে এক এক রকম, সো ওইভাবে করে স্যার আপনাকে এটা অ্যাসেস করতে হবে। এখন ওইটা ধরেন যে আমি তো আপনাকে হাইপোথিক্যাল যদি চিন্তা করে দেই, মানে আনুমানিক একটা জিনিস যদি আপনাকে তৈরি করে দেই, সেটা আসলে খুব একটু বেশি কাজে আসবে না। তবুও যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনি চিন্তা করেন যে একজন ফরেনারকে আপনি 1 লক্ষ টাকা বেতন দিচ্ছেন, তাহলে 75,000 টাকা ওখান থেকে সরিয়ে ফেলেন বেসিক আকারে। এখন আপনি হাউস রেন্ট যদি ওনাকে 15,000 দেন, তারপরে যেটা হচ্ছে যে আপনার মেডিকেল অ্যালাউন্স এন্ড ফুড অ্যালাউন্স যদি আপনি 5,000 করে দেন, তাহলে এইভাবে করে আপনি করে দিতে পারেন। এটা ডিপেন্ড করবে যে আপনার পে পলিসিতে আপনি জিনিসটা কিভাবে ডিজাইন করছেন সেটার উপরে। ক্লিয়ার শাকিল স্যার? ভাই সেক্ষেত্রে উনি তো ওনার দেশে পাঠাতে পারবে হচ্ছে রেমিটেন্স হচ্ছে 75%, হ্যাঁ 75%, আর বাকি টাকাটা উনি খরচ করবে বাংলাদেশে। জি সেক্ষেত্রে কি ভাই ব্যাংক আবার কি ধরবে ওই 1 লাখ টাকার 75, নাকি আপনি আবার বললেন যে বেসিকের 75 ধরে মাঝে মাঝে? না যেটা হচ্ছে যে আমি তো এই জন্যই তো বেসিকের 75%ই তো আমি করে ফেললাম, তাই না? আমি গ্রসের 75 গ্রসের যদি 75% বেসিক দিয়ে দেই, তাহলে তার ব্যাংক ধরার কোনো সুযোগ থাকছে না এখানে, বুঝতে পারছেন? আচ্ছা তো তার মানে তখন উনি ওনার ফুল বেসিকটাই দেশে পাঠাতে পারতেছে। জি 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 ঠিক আছে। আচ্ছা তাহলে আমি একটু পড়াই স্যার আবার একটু। আচ্ছা এবার আসেন স্যার, যেটা হচ্ছে গিয়ে কালেক্টিং পেরোল ইনপুটস। আপনি যখন এই পেরোল করতে যাবেন তখন আপনাকে যেটা করতে হবে, পেরোলের রেসপন্সিবল হিসাবে আপনাকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আপনাকে ইনফরমেশন বা বিভিন্ন ধরনের তথ্য গ্যাদার করতে হবে। তাহলে এখন দেখেন আমাদের যেটা হবে যে প্রিপেরোল এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আমাকে এই যে 5টা ডিপার্টমেন্ট আছে, পাঁচটা ডিপার্টমেন্ট বলতে এখানে এমপ্লয়ি ব্যতীত বাকি সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল টিম, এদের কাছ থেকে আপনাকে কি করতে হবে যে ইনফরমেশন গ্যাদার করতে হবে এবং তাদের কাছ থেকে ইনফরমেশনটা ভ্যালিডেট করে নিতে হবে। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া এখানে টাইম কিপিং একটা টিমের কথা রেখেছেন, এটা কেন এখানে এসেছে? এখন বিষয়টা হচ্ছে গিয়ে আমি যখন আপনাকে পেরোল ডিজাইনিংটা শেখাচ্ছি বা পেরোলের অ্যাক্টিভিটিস শেখাচ্ছি, তখন আমি আপনাকে টাইম কিপিং বলেই এটা শেখাচ্ছি। বিকজ হচ্ছে গিয়ে এই টাইম কিপিং টিমটা বেসিক্যালি এখন আর বাংলাদেশে এই ধরনের কোনো টিম থাকে না। এটা কি থাকে? এটা আরএফআইডি থাকে, ফেজ থাকে, অথবা যেটা হচ্ছে যে আপনার
ফিঙ্গার থাকে, এই ধরনের বিভিন্ন পদ্ধতিতে আমরা টাইমটা তার কাছ থেকে কি করি, কালেক্ট করি। তো এখন দেখেন আমি আসলে ওয়ান বাই ওয়ান আপনি কার কাছ থেকে কোন ধরনের ইনফরমেশন বা কি কি ইনফরমেশন নিবেন সেটা একটু আমরা দেখবো যে আপনি যখন পেরোলে কাজ করবেন তখন আপনাকে বাস্তবিক অর্থে কাকে কাকে ফেস করতে হবে বা কিভাবে ফেস করবেন সেই